সরকার সুযোগ পাইল, তেলের দাম বাড়াইয়া দিল। IMF-এর শর্ত পূরণ হইল, সরকারের বাড়তি যে তেলের প্রতি যে ছিল কি বলে যে ভর্তুকি, সেটা কমে গেল। বিএনপি যখন সরকার গঠন করলো তখন সবচেয়ে যেটা আলোচনায় আসছে, মানে আন্দোলনের কথা বলি, জনগণের না বিশ্বাসের কথা বলি, সেটা হচ্ছে তেল সংকটের কথা আর কি। আমরা দেখেছি লাইন বাই লাইন, মানে অনেক বড় লাইন দেখলাম আর কি আমরা এই যে পাম্পের সামনে। মানে এখন আবার এটা উধাও হয়ে গেছে। এমন নয় যে বাইরে থেকে কিছু আসছে বা কোনো সুসংবাদ পত্রিকাতে কোনো লেখালেখি হয়েছে, এরকম না। কিন্তু হঠাৎ করে এটা উধাও হওয়ার কারণ কি, কি মনে হয় আপনার? নাকি আসলে সংকট কি আদৌ ছিল? ধন্যবাদ আপনাকে। তেল সংকটের হঠাৎ করেই আমরা দেখলাম যে ফিলিং স্টেশনগুলোতে কোনো গাড়ির লাইন নাই। এটা তো মূলত ইরান যুদ্ধকে কেন্দ্র করেই এই সংকটটা তৈরি হয়। তবে যুদ্ধ যে অনেকের আপনার হয়, সুযোগও তৈরি করে, এটা আমরা বাংলাদেশের একটা থেকে আপনি বুঝতে পারবেন। ইরান যুদ্ধ যদিও সরাসরি আমেরিকা এবং ইরানের মধ্যে হয়েছে, বাংলাদেশে কিন্তু অনেক মানুষ মারা গেছে, আপনি জানেন। মধ্যপ্রাচ্যে যারা শ্রমিক ছিল, কয়েকজন শ্রমিক মারা গেল। এবং তেল সংকটে বাংলাদেশেও মানুষ মারা গেছে কীভাবে জানেন? এই যে তেলের দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর তেল না দেওয়ার কারণে একটা ট্রাক ড্রাইভার পাম্প ম্যানেজারকে চাপা দিয়ে মেরে ফেললো। টাঙ্গাইলে যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হলো আপনার তেল সংকট, মানে গাড়ির তেল শেষ হওয়ার কারণে বাসটা আপনার বন্ধ করে, মানে রেল লাইনের ঠিক আগে বাসটা বন্ধ হয়ে যায়। তো ওই বাস থেকে খুব ক্লান্ত হয়ে, লম্বা সময় ক্লান্ত, বসে থেকে ক্লান্ত হওয়ার পর ওই বাস থেকে নেমে একই পরিবারের 7 জন বা 8 জন ওই রেল লাইনের উপর বসা ছিল। বাট ওইটা খুব ব্যস্ত একটা সিগন্যালের পাশে বসছিল, তো তারা ওই অপোজিট থেকে রেল আসার শব্দটা শুনতে পারে নাই। একই পরিবারের 7 জন বা 8 জন মারা গেছিল, আমার স্পেসিফিক এখন মনে নেই। তার মানে তেল সংকটটা তৈরি হয়েছে ইরানে, যুদ্ধ হয়েছে ইরানে, বাংলাদেশেরও মানুষ এখানে মারা গেছে, মধ্যপ্রাচ্যের শ্রমিক ভাইরা মারা গেছে বা কর্মজীবী যারা ছিল তারা মারা গেছে। বাংলাদেশে পাম্পে তেলের জন্য অপেক্ষা করতে গিয়া মারা যাওয়ার 2-3টা ঘটনা আছে। তেলের গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাওয়ার ঘটনা আছে। এই যে আমি উদাহরণগুলো দিলাম এই জন্য, তেল সংকটটা এত প্রবল ছিল। আমি নিজে একটা ইন্টারভিউ নিয়েছি আপনার তেজগাঁ একটা ফিলিং স্টেশনে। সেখানে একজন বলতেছিল যে ভাই, রাতের বেলা আসছি এবং এখন দুপুর 1টা বাজে, অর্থাৎ ভোর সে 3:30টার দিকে গেছিল ওইখানে, দুপুর 1টা পর্যন্ত সে তেল পায়নি। এবং সে বলছে আমি না খাওয়া। তখন আমি তাকে জিজ্ঞেস করছি, না খেয়ে আছেন কেন? বললো যে আপনি তেজগাঁ স্টেশনে গেলে দেখবেন যে প্রধানমন্ত্রী কার্যালয়ের যে বড় রোডটা, এখানে আসলে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল টোটেল নাই। এটা একটা অনেকটা হাই সিকিউর এরিয়া। এই যে না খেয়ে যে লম্বা সময় বসে বসে তারা তেল নিল, এখন হঠাৎ করে এই তেলের লাইনগুলো কোথায় গেল? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে আমি একটা ধারণা করতেছি, এটা একটা সরকারকে সুযোগ তৈরি করে দিছে। IMF তো আপনি জানেন যে ঋণের যে কিছু শর্ত দিয়েছিল, সেই ঋণের শর্তগুলোর মধ্যে অনেক শর্ত আছে এখানে। আপনার রাজস্ব বিভাগ আলাদা করা, ভর্তুকি কমানো, অন্য অনেক কিছুর শর্তের মধ্যে বিশেষ একটা শর্ত ছিল ভর্তুকি সব জায়গা থেকে একেবারে করে ফেলা। তেলে সরকার একটা বিশেষ ভর্তুকি ছিল কোনো এক সময়, এবং জ্বালানির মধ্যে একটা ভর্তুকি ছিল। এখন এই সংকটকে, যুদ্ধটাকে সামনে রেখে সরকার যখন তেলের ক্রাইসিস তৈরি হলো, মানুষজন যখন দেখলো লাখে লাখে মানুষ সিরিয়াল দিয়েও তেল পাচ্ছে না, তখন মানুষের ভিতর থেকে তৈরি হয়েছে, ভিতর থেকে একটা ফ্যাসিনেশন, আবেদন তৈরি হয়েছে যে সরকারকে, যে ভাই তেলের দাম বাড়াও, তেলের দাম বাড়াও, তেলের দাম বাড়াও। সরকার সুযোগ পাইল, তেলের দাম বাড়াইয়া দিল। IMF-এর শর্ত পূরণ হইল, সরকারের বাড়তি যে তেলের প্রতি যে ছিল কি বলে যে ভর্তুকি, সেটা কমে গেল। মানুষজন এখন তেল পাচ্ছে, সব কিছু উধাও হয়ে গেছে। আমার যেটা ধারণা যে এই তেলের দাম বাড়ানোর জন্যই IMF-এর শর্ত পূরণ করা এবং তেলের দামের সাথে আন্তর্জাতিক মার্কেটের সাথে তেলের দামটা সমন্বয় করা, এই সার্বিক পরিস্থিতিটার জন্যই এই সংকটটা তৈরি হয়েছিল। এখন যেহেতু সব কিছুতে একটা ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ তেলের দামের সমন্বয় হয়ে গেছে, IMF-এর শর্ত পূরণ হয়েছে, এখন আর আসলে আর কোনো সংকট আমার কাছে চোখে পড়তেছে না। এবং আর মনে হয় যে এই যুদ্ধকেন্দ্রিক আর তেলের সংকট হবে বলে আপাতত আমার কাছে মনে হচ্ছে না।